আরামবাগ জুড়ে বিজেপি যেভাবে কর্মসূচি নিচ্ছে এবং একাধিক প্রকল্প যেভাবে শুরু করেছে, তাতে করে আপনি একজন বিরোধী দলের বর্ষিয়ান নেতা হিসাবে কি মনে করছেন বিষয়টা? দেখুন, আমি স্বাধীনতা সংগ্রামী ছেলে। আমার নিজস্ব কর্মপন্থাই ছিল সামাজিক কাজ। এই জায়গায় দাঁড়িয়ে যে দলই হোক, যে সরকারই হোক, উন্নয়নমূলক সামাজিক কাজের আমি প্রশংসা করব এবং প্রশংসা করার মতন কাজ বর্তমান দিনে দাঁড়িয়ে বর্তমান যারা শাসক দলের গোঘাট, আরামবাগ, পুরসুরা, খানাকুল যারা বিধায়ক হয়েছে, তাদের যে কর্মপদ্ধতি এবং দীর্ঘমেয়াদী কাজের যে বাতাবরণ, যেটা আমার দলের সরকার করতে পারেনি বা করার ওই হচ্ছে হবে করে যে মানসিকতা দিয়েও প্রত্যাশা পূরণ হয়নি, সেই জায়গায় এদের যেই ন্যূনতম এই মাত্র 3 মাস 4 মাসের সরকারের যে তৎপরতা এবং মানুষের কাজকে অগ্রাধিকার দেওয়া, এখানে প্রশংসার যোগ্য। আমি এক কথায় বলবো যে আমার নিজের কামারপুকুর পৌরসভা দীর্ঘদিনের স্বপ্ন। আমি প্রশাসনে থেকে চুঁচুড়ার মিটিংয়ে যে তেল খরচা, যে হয়রানি, বারে বারে আসা যাওয়ার কাজের যে মানে যে কাজটা 1 ঘন্টার কাজ, কিন্তু যাতায়াতের পথেই 6-7 ঘন্টা, সেই জায়গাটা থেকে মুক্তি পাওয়া আরামবাগ জেলার যে কতটা তাৎপর্যপূর্ণ, কতটা মানবিক এবং অর্থক্ষয় থেকে বাঁচা, এটা যারা প্রশাসনকে ভালোবেসে এগিয়েছে তারাই বোঝে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে চুঁচুড়ায় যেতে হবে না, আমরা ডিএমকে আরামবাগে পাবো, তো সেটা তো আমাদের কাছে একটা বড় পাওনা। এই ধরুন, আমার টেবিলে বসেই ভাবাদিঘির সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, তাতে ইগোই হোক বা অন্য কোনো প্রতিবন্ধকতা হোক, হয়নি। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আজ তো ব্রিজ তৈরি হচ্ছে। গোঘাটবাসী হিসাবে, আরামবাগবাসী হিসাবে এটা এত বড় আমাদের কাছে একটা পাওনা। আপনাদের কাছে বলতে দ্বিধা নেই, কামারপুকুর মানে পৌরসভা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি, মা সারদা দেবীর একটা পুণ্যস্থলে, শ্বশুরবাড়ি একটা পুণ্যস্থল, সেখানে একটা পৌরসভা হবে। এটা শুধু কামারপুকুরবাসী হিসেবে নয়, কামারপুকুর সহ চতুর্দিকে যারা গ্রামবাসী আছে, তাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বর্তমান সরকার বা বর্তমান বিধায়ক
প্রশান্ত তৎপরতার সঙ্গে কাজ করার জন্য অগ্রাধিকার দিয়ে এগিয়েছে। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় প্রশংসা করতে বাধ্য। আচ্ছা, আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, তো নতুন সরকার এসেছে, আসার কিছুদিনের মধ্যেই এই কামারপুকুর পৌরসভা আরামবাগ জেলা ঘোষণা করলো। আপনারা ক্ষমতায় থাকার সময় তার বিন্দুমাত্র কোনো কিছু করতে পারেননি। কোথাও ব্যর্থতা, মন খারাপের ব্যাপার এটা আসে মনে হয়? ব্যর্থতা তো বটেই, মানে কি বলবো, আমি গোঘাটবাসী হিসেবে আপনাদের কাছে বলি, হুগলি জেলার গোঘাট হচ্ছে লেজ। একটা যদি মানে আমরা বলতুম যে সিংহের লেজ হচ্ছে গোঘাট, আর সিংহের মুখ হচ্ছে চুঁচুড়া। হ্যাঁ, বাকি কভার করে সমস্ত হুগলি জেলার পরপর আসছে। আমাদের বক্তব্য রাখতে দিত, শেষ সভা শেষ হতে যাচ্ছে, 2 মিনিট 4 মিনিট আমরা নিজেদের মনের কথা আমরা কখনো স্বতঃস্ফূর্তভাবে জেলাতে বলার সুযোগ থাকতো না। এবং রাজনৈতিক বাতাবরণে শহর কেন্দ্রিক রাজনীতি, আমার আজকে 50-55 বছর রাজনৈতিক জীবনে আমাকে অনেকেই বলেছে, আরে তুমি তো এমপি এমএলএ হওয়ার কথা, তাই এই ব্লকই পড়ে আছো। কারণ এটা গ্রাম, এটা শহর নয়। এই প্রশ্ন থেকে আমরা একটা বলি, আপনি তো একদম 98 সাল থেকে তৃণমূল পার্টিটা করেছিলেন, তো আপনার কোথাও মনে হয়নি যে আপনার ওপরও দল কিছুটা অবিচার করেছে? ধরুন একটা এমএলএ টিকিট বা এমপির টিকিট দেওয়া আপনি পাননি, তো আপনার কাছে কি কোনো সময় সুযোগ এসেছিল নাকি একদমই না না, আমাদের তো সুযোগ আসার গোঘাটের মাটিতে সম্ভব ছিল না। তার কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমার বাবার সঙ্গে মিটিংয়ে গেছি, আমি প্রফুল্ল সেনের পাশে বসেছি। প্রফুল্ল সেন মাঝে, একদিকে রাধাকৃষ্ণ পাল, একদিকে হচ্ছে বিনয় মুখার্জি। কলেজ নিয়ে তাদের বাঘ বিতণ্ডা, এবং রাধাকৃষ্ণ পালকে আটকানোর জন্য এটা ঘৃণ্য রাজনীতির শিকার গোঘাটের আজকে 40% জেনারেল হয়েও আজকে এসসি সিটের আমাদের ফলভোগ করতে হচ্ছে। এবং সবচেয়ে যেটা বেদনাদায়ক, বারে বারে বলেছি, আজকে তৃণমূলের পরাজয়ের একটা মূল কারণ বিধায়ক এসসি, সাংসদ এসসি, পঞ্চায়েত সমিতির সভাপতি এসসি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধিকাংশ এসসি, প্রধানরা অধিকাংশ এসসি, আবার ব্লক সভাপতিও এসসি। তাহলে 40% যে জেনারেল ভোট প্লাস সংখ্যালঘু 12-13%, এই যে 50-এর ঊর্ধ্বে যে ভোটাধিকার, তাদের কি স্বার্থ রক্ষা করেছে দল? করেনি। এর ক্ষোভ তো থাকবেই, শুধু গোঘাটের মাটিতে নয়, আরামবাগ মহকুমা জুড়ে এর একটা বড় প্রাদুর্ভাব, বড় অংশের মানুষের ক্ষোভ হাজড়ে পড়েছে দলের উপরে। কিন্তু দেখুন, আরামবাগ গোঘাট বাদ দিয়েও তো ধরুন পুরসুরা বলুন বা এই জায়গাগুলো যেগুলো আছে, সেখানেও তো আপনি টিকিট পেতে পারতেন জেনারেল হিসাবে, তো সেটাও কি দল আপনাকে প্রয়োজন মনে করেনি কাজে লাগাবার? হয়তো করেনি,
আচ্ছা, এই যে এসসির যে কথা বলছেন, এখনও তো সেই অবস্থানই হয়ে আছে। তো নতুন সরকার এসেছে, পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, এই যে এসসির বিষয় যেটা বললেন, তাদেরকে কি এটা ভাবতে বলবেন এই বিষয়গুলো? দেখুন, সেই 2010-12 যে জনগণনা, তার বিন্যাসে এখনো চলছে। হুম, যদি জনগণনাকে প্রাধান্য দিয়ে যদি বিন্যাস হয়, তাহলে দেখবে উপযুক্ত মানুষ, উপযুক্ত সম্প্রদায়ের মানুষ, তারা সেই জায়গায় প্রতিষ্ঠিত হবে। আরামবাগ অফিসিয়ালিভাবে জেলা হয়ে গেলেও বিধানসভাতে নিশ্চয়ই বাড়তে পারে। হ্যাঁ, বাড়তে পারে, যেভাবে শুনতে পাচ্ছি, যেভাবে বুঝছি, বাড়তে পারে। সেখানে খানাকুলো তো প্রায় 2.5 লাখ, গোঘাটও 2.5 লাখের উপরে জনবসতি, ভোটার। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিসের ভিত্তিতে হবে সেটা তো সংসদ বা সরকারের নীতি নির্ধারণ কমিটি ঠিক করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিটের বিন্যাস হতেই পারে।